হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গোপাল স্যারের পাঠশালায়। আজ আমাদের আলোচনায় থাকছে নত্ব ও সত্যবিধান। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বানান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ বানান থেকে প্রশ্ন আসেই। আর এই বানানের একটি বিরাট অংশ জুড়ে আছে নত্ব এবং সত্যবিধান ঘটিত সমস্যা। তো আশা করছি আজকের ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণটা দেখো তাহলে তোমাদের এই নত্ব এবং সত্যবিধান ঘটিত কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। শুরুতে আমরা জেনে নেব নত্ব ও সত্যবিধান কি। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ এর যথাযথ ব্যবহারের নিয়মই হচ্ছে নত্ব ও সত্যবিধান। নত্ব ও সত্যবিধান বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচনার বিষয়। শুধু তৎসম শব্দের ক্ষেত্রে এই নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম প্রযোজ্য। অর্থাৎ মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ শুধু তৎসম বা সংস্কৃত শব্দেই ব্যবহৃত হবে। আমরা এই নত্যবিধান এবং সত্যবিধান ক্লাসটিকে দুটি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে থাকছে নত্যবিধান। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ণ এর যথাযথ ব্যবহারের নিয়ম। আমরা মনে রাখব মাত্র 3টি জায়গায় মূর্ধন্য ণ হয়। আমরা সেই 3টি জায়গা এখন দেখে নেব। প্রথম নিয়মে যাওয়ার পূর্বে আমরা কিছু শব্দ দেখে নিই। এখানে আমরা 4টি শব্দ দেখতে পাচ্ছি। শুরুতে রয়েছে মধ্যাহ্ন, তারপর অপরাহ্ন, পূর্বাহ্ন এবং সায়াহ্ন। এই 4টি শব্দই অসম্পূর্ণ রয়েছে। এর প্রত্যেকটির সঙ্গে কোনোটির সঙ্গে দন্ত ন, কোনোটির সঙ্গে মূর্ধন্য ণ ব্যবহৃত হবে। তো আমরা একটু উপরে দেখতে পাচ্ছি দুটি যুক্ত বর্ণ আছে, একটি হ এবং দন্ত ন, আর একটি হয় মূর্ধন্য ণ। আমরা দেখেছি হয়ের সঙ্গে যখন দন্ত ন যুক্ত হয় সাধারণত এই নয়ের প্রতীকটি উপরের দিকে ব্যবহৃত হয়। আমরা এটিকে কানে ধরা বলতে পারি। আর হয়ের সঙ্গে যখন মূর্ধন্য ণ ব্যবহৃত হয় সাধারণত এই প্রতীকটি নিচের দিকে বসে, তাই এটিকে আমরা পায়ে ধরা বলতে পারি। এটি আমি আমার এক শিক্ষার্থীর থেকে শিখেছি এবং এরপর থেকে আমি নিজেই এটি ব্যবহার করি। আজকের এই নত্যবিধানের নিয়মের মধ্য দিয়ে আমরা দেখে নেব কোন অপরাধের কারণে কানে ধরতে হয় আর কোন অপরাধের কারণে পায়ে ধরতে হয়। এখানে আমাদের যে 4টি শব্দ আছে এই 4টি শব্দের কোনোটির কানে ধরতে হবে, কোনোটির পায়ে ধরতে হবে। তো আমরা একটু মনে মনে এগুলোকে ঠিক করে রাখি, পরে নিয়মের মাধ্যমে আমরা এগুলোর দেখে নেব কোনটিতে দন্ত ন আর কোনটিতে মূর্ধন্য ণ হয়। তো চলো আমরা নিয়মটি দেখি। আমাদের প্রথম নিয়মে রয়েছে রি র মূর্ধন্য ষ, এরপর মূর্ধন্য ণ হয়। এই নিয়মটি আমাদের মোটামুটি সকলের জানা। এটিকে আমরা একটু আজকে নতুন ভাবে দেখব। আমরা জানি রি এর আরেকটি রূপ আছে রিকার, র এর আরো দুটি রূপ রয়েছে রেফ এবং রফালা। আমরা যেটিকে ক্ষীয় বলি এর সঙ্গেও একটি মূর্ধন্য ষ রয়েছে। এই রি, রিকার, র, রেফ, রফলা, মূর্ধন্য ষ এবং কয় মূর্ধন্য ষ, এগুলোর পরে সরাসরি যদি কোনো ন আসে অর্থাৎ অন্য কোনো ধ্বনি ছাড়াই যদি ন আসে তাহলে সেই নটি অবশ্যই মূর্ধন্য ণ হবে। যেমন আমরা নিচে যে সাদা বক্সে 3টি সাদা বক্স দেখতে পাচ্ছি, শুরুতেই আমাদের রয়েছে ঋণ। আমরা প্রথমে দেখতে পাচ্ছি রি রয়েছে, তাই এরপরে মূর্ধন্য ণ হয়েছে। তৃণ, প্রথমে রি, তয়রফল তয়রিকার এবং এরপরে আমাদের মূর্ধন্য ণ বসেছে। রণ, রণর ক্ষেত্রেও আমাদের র এর পরে মূর্ধন্য ণ বসেছে। বর্ণ, এখানে রেফের পরে মূর্ধন্য ণ বসেছে। প্রণোদনা, এখানে পয়রফলা, তারপরে সরাসরি মূর্ধন্য ণ এসেছে। পাষণ্ড, মূর্ধন্য ষ, এরপর সরাসরি মূর্ধন্য ণ এসেছে। যদিও এটিকে আমরা অন্য নিয়মের মধ্য দিয়েও বলতে পারি যে
স্ববর্গীয় বর্ণে মূর্ধন্য ন হয়। কিন্তু আমরা এই নিয়মটি দেখছি, কাজেই এই নিয়মটি দিয়ে আমরা এটিকে বিবেচনা করব। এরপরে রয়েছে ক্ষণ। ক্ষণ এর ক্ষীয় এরপর অর্থাৎ কয় মূর্ধন্য ষ এরপর সরাসরি মূর্ধন্য ন বসেছে। এই নিয়মটিকে আমরা একটু অন্যভাবে একটু লক্ষ্য করি। আমরা মনে রাখবো প্রথম বক্সে যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলোকে আমরা ধরে নেব এগুলো বিদ্যুৎ। তারপরে মাঝখানের যে ধ্বনিগুলো এগুলোকে ধরবো আমরা তার, এবং সর্বশেষে মূর্ধন্য ন রয়েছে যে বক্সে এটিকে ধরবো আমরা বাতি। আমরা জানি বিদ্যুতের সাথেই বাতি জ্বলার সম্পর্ক। যদি বিদ্যুৎ থেকে বাতির অবস্থান দূরে থাকে তাহলে তার দিয়ে জোড়াতে হয়। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নিয়মটিকে শিখে নেব। তো কথা হচ্ছে প্রথম বক্সে যে ধ্বনিগুলো আছে এগুলোর পরে সরাসরি ন আসলে মূর্ধন্য ন হবে, কিন্তু এগুলোর পরে আমাদের যে নটি, এই নটি যদি একটু দূরে বসে, দূরে থাকে, তাহলে আমরা মাঝখানের বক্সে যে ধ্বনিগুলো দেখতে পাচ্ছি অবর্গীয় বর্ণ, পবর্গীয় বর্ণ, অন্ত্যস্ত জ, অন্ত্যস্ত অ, হ, অনুস্বার কিংবা স্বরধ্বনি বা বর্ণ, এগুলো যদি থাকে, এগুলো দিয়ে যদি আমরা যুক্ত করতে পারি তাহলে অনেক দূরে যেও আমাদের বাতি জ্বলবে অর্থাৎ মূর্ধন্য ন হবে। তাহলে আমরা এখানে তিনটি বক্সের ক্ষেত্রে খেয়াল রাখবো। প্রথম বক্স হলো বিদ্যুৎ, মাঝখানের বক্স হলো তার, এবং সর্বশেষ বক্স হলো বাতি। অর্থাৎ বিদ্যুৎ পেলে বাতি জ্বলবে, আর বিদ্যুৎ থেকে যদি আমাদের বাতিটা দূরে থাকে তাহলে তার দিয়ে জোড়াতে হবে। তার দিয়ে জোড়ানোর ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, শুধু এই ধ্বনিগুলোই বসতে হবে। অন্য কোনো ধ্বনি আসলে আমরা ধরে নেব তার বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই বাতি জ্বলবে না। তো আমরা একটু প্রয়োগ করি এই নিয়মটির। আমাদের 2 নম্বর বক্সে যে শব্দগুলো রয়েছে আমি আগেই বলেছি, প্রথম বক্সে যে ধ্বনিগুলো আছে এগুলোর পরে সরাসরি কোনো ন আসলে সেটি মূর্ধন্য ন হবে। আর আমরা তো জানি বিদ্যুতের সাথে সাথেই যদি বাতি থাকে তাহলে তারের দরকার হয় না, কিন্তু বিদ্যুৎ থেকে বাতি যদি দূরে থাকে তাহলে কিন্তু আমাদের তারের দরকার হয়। তো আমরা প্রথম বক্সে যে ধ্বনিগুলো, যে শব্দগুলো তা আগেই দেখেছি যে এই বিদ্যুতের পরেই আমাদের বাতি এসেছে, তাই বাতি জ্বলে গেছে অর্থাৎ মূর্ধন্য ন হয়েছে। কিন্তু 2 নম্বর বক্সে যে শব্দগুলো আমরা লক্ষ্য করি, প্রাণ, শুরুতে আছে প্রাণ, এখানে আমরা লক্ষ্য করব বিদ্যুৎ আছে কিনা। আমাদের যে কোনো শব্দ আমাদের দন্তনা বা মূর্ধন্য ন হওয়ার ক্ষেত্রে শুরুতেই খেয়াল করতে হবে যে বিদ্যুৎ আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাণ শব্দে পয় রফলা আছে, অর্থাৎ বিদ্যুৎ আছে, কিন্তু রফলার সাথে সাথেই কিন্তু আমাদের নটা নেই, দূরে আছে, এর মধ্যে আরো একটি বর্ণ আছে। তো দেখতে হবে আমরা যে তিনটি বক্স দেখলাম এই বক্সের মাঝখানের যে ধ্বনিগুলো আছে সেই ধ্বনিগুলোর মধ্যে পড়ে কিনা। তো আমরা একটি আকার দেখতে পাচ্ছি, আমরা জানি আকার স্বরবর্ণ, তাই আমরা ধরে নিচ্ছি এখানে এটি তার, তাই বিদ্যুৎও পেয়েছি, তার দিয়েও জোড়াতে পেরেছি, তাই আমাদের বাতিটি জ্বলবে অর্থাৎ এখানে মূর্ধন্য ন হবে। এরপরে রয়েছে ক্ষীণ। এখানে আমরা একটি বিদ্যুৎ দেখতে পাচ্ছি, এখানে কয় মূর্ধন্য ষ আছে, এটি একটি বিদ্যুৎ। এরপরে আছে দীর্ঘ ঈকার, এটি একটি স্বরধ্বনি, কাজেই আমরা বিদ্যুৎ এবং তার দুটোই পেলাম, তাই আমাদের এখানে মূর্ধন্য ন হবে। এরপরে আছে ক্ষীয়মান। ক্ষীয়মান শব্দের শুরুতেই কিন্তু বিদ্যুৎ, আর আমাদের নটি কিন্তু অনেক দূরে সবার শেষে। এর মধ্যবর্তী যে ধ্বনিগুলো আছে আমরা দেখে নেব এগুলো তার কিনা। শুরুতে রয়েছে দীর্ঘ ঈকার, এটি স্বরধ্বনি, কাজে এটি একটি তার। তারপরে আছে অন্তস্থ অ, আমাদের মাঝখানের বক্সের মধ্যে অন্তস্থ অ আছে, তার মানে এটিও তার। এরপরে ম আছে, মটি প বর্গীয় ধ্বনি, তাই এটিও তার। এরপরে আকার আছে, আকার স্বরধ্বনি, কাজেই এটিও তার। অর্থাৎ আমরা শুরুতে বিদ্যুৎ পেয়েছি এবং এর পরবর্তীতে যে ধ্বনিগুলো আছে সবগুলোই আমাদের তার, কাজেই আমাদের বাতি জ্বলবে অর্থাৎ মূর্ধন্য ন হবে। এরপরে ক্ষিপ্যমান শব্দটিও একই ব্যাপার, শুরুতেই বিদ্যুৎ আর সবার শেষে বাতি। আর মধ্যবর্তীতে যে ধ্বনিগুলো আছে লক্ষ্য করি, দীর্ঘ ই আছে প্রথমে, এটি একটি তার। তারপরে প, প বর্গীয় ধ্বনি, তারপরে আছে অন্তস্থ জ,
এটিও আমরা বক্সের মধ্যে লিখেছি, তারের বক্সের মধ্যে এটিও আছে, কাজে এটিও তার। তারপরে মটা হলো পবর্গীয় ধ্বনি, আকারটা স্বরধ্বনি, এবং এরপরে আমাদের যে নটি অবশ্যই মূর্ধন্য ন হবে। এরপরে চলে আসি, আমরা বলেছি যে আমাদের এই তার দিয়ে জোড়ানোর ক্ষেত্রে যদি তার বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ আমাদের বিদ্যুৎ থেকে আমরা বিদ্যুৎ পেলাম কিন্তু বাতিটি দূরে, কিন্তু মধ্যবর্তী যে ধ্বনিগুলো আছে দেখা গেল সেটি আমাদের তার নয়, কিংবা তার আছে তার মধ্যে অন্য কোনো একটি বর্ণ ঢুকে পড়েছে, অর্থাৎ আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই বাতি জ্বলবে না। আর বাতি না জ্বললে সেখানে আমরা দন্ত ন লিখব। তো প্রথমে রয়েছে রজন। রজনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি র আছে, এবং আমাদের নটি সবার শেষে মধ্যবর্তী যে ধ্বনিটি সেটি বর্গীয় জ। এটি কিন্তু আমাদের তার হিসেবে আমরা যে বক্সটিকে ধরে নিয়েছি তার মধ্যে কিন্তু এটি নেই, কাজেই আমরা ধরে নিচ্ছি বিদ্যুৎ পেয়েছি কিন্তু তার দিয়ে যুক্ত করতে পারিনি, তাই বাতি জ্বলবে না। আর বাতি না জ্বললে আমরা সেখানে দন্ত ন লিখব। এরপরে আছে রতন, সেই শুরুতেই বিদ্যুৎ আর নটি শেষে, কিন্তু মাঝখানে ত আছে, আমরা তারের মধ্যে তকে রাখিনি, কাজেই এটি আমাদের তার না, এবং বিদ্যুৎ পেয়েছি কিন্তু তার দিয়ে যুক্ত করতে পারিনি, তাই বাতি জ্বলবে না, তাই এখানে দন্ত ন হবে। এরপরে আছে খালন। এখানে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি, ক্ষীয় দেখতে পাচ্ছি, এরপরে আকার অর্থাৎ এটি একটি তার, কিন্তু এরপরে যে ল দেখতে পাচ্ছি এটি কিন্তু তার না, অর্থাৎ একটি তার আছে কিন্তু অন্য একটি বর্ণ এসে গেছে যেটি তার না, তাই আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, তাই বাতি জ্বলবে না, তাই এখানে আমরা মূর্ধন্য ন ব্যবহার করতে পারবো না, এখানে আমাদের দন্ত ন ব্যবহার করতে হবে। এরপরে যে শব্দটি রয়েছে সেটিও একই অবস্থা, বিদ্যুৎ আছে শুরুতেই, তারপরে তারও আছে, কিন্তু মাঝখানে আমরা একটি দ ধ্বনি দেখতে পাচ্ছি, এই দটি আমাদের তার নয়। অন্য সব ধ্বনিগুলোই কিন্তু আমাদের তার, কিন্তু অন্য একটি বর্ণ ঢুকে গেছে, তাই আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই এখানে বাতি জ্বলবে না, অর্থাৎ মূর্ধন্য ন না হয়ে এখানে দন্ত ন ব্যবহৃত হবে। আমরা পূর্বে যে চারটি শব্দ দেখেছিলাম, আমরা এখন সেই শব্দগুলো একটু দেখে নিই, কোনটিতে কানে ধরা হচ্ছে, কোনটিতে পায়ে ধরা হচ্ছে। প্রথম শব্দটি আমরা লক্ষ্য করি, মধ্যাহ্ন। এই মধ্যাহ্ন শব্দটির মধ্যে কিন্তু রি, রিকার, র, রেফ, রফলা, মূর্ধন্য ষ, কয় মূর্ধন্য ষ কোনোটিই কিন্তু নেই, অর্থাৎ বিদ্যুৎ নেই। আর আমরা জানি বিদ্যুৎ না থাকলে সেখানে বাতি জ্বলে না, আর বাতি না জ্বললে আমরা সেখানে দন্ত ন লিখব, তাই হয়ের সঙ্গে দন্ত ন হয়েছে, অর্থাৎ যেহেতু বিদ্যুৎ নেই এ কারণেই এটির কানে ধরতে হবে, অর্থাৎ দন্ত ন হবে। এরপরে যে শব্দটি রয়েছে অপরাহ্ন। অপরাহ্ন শব্দে বিদ্যুৎ আছে কিনা আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি একটি র ধ্বনি আছে, অর্থাৎ র হলো বিদ্যুৎ, আর আমাদের বাতিটি জ্বালাতে হবে হয়ের পরে। তাহলে দেখে নেব এর মধ্যবর্তী যে ধ্বনিগুলো সেগুলো আমাদের তার কিনা। আচ্ছা, রয়ের ঠিক পরে আছে আকার। আমরা জানি আকার একটি স্বরধ্বনি আর সেটি একটি তার। এরপরে আছে হ। হটি আমরা তারের যে বর্ণগুলো লিখেছি তার মধ্যে কিন্তু আছে, অর্থাৎ আমরা বিদ্যুৎ পেয়েছি, তার দিয়েও জোড়াতে পেরেছি, তাই হয়ের পরে আমাদের মূর্ধন্য ন হবে, অর্থাৎ পায়ে ধরতে হবে। এরপরে আছে পূর্বাহ্ন। পূর্বাহ্ন শব্দটিতে বিদ্যুৎ আছে কিনা আমরা দেখতে পাচ্ছি একটি রেপ আছে, রেপ রয়ের একটি রূপ, কাজে এটি বিদ্যুৎ। এই রেপটি বসেছে বয়ের উপরে, অর্থাৎ রেপের ঠিক পরে আছে ব, আর আমরা জানি বটা পবর্গীয় ধ্বনি, অর্থাৎ এটি একটি তার। তারপরে আকার, আকারও একটি তার, হও একটি তার, আমরা আগেই দেখেছি, কাজেই আমরা বিদ্যুৎ পেয়েছি, তার দিয়েও জোড়াতে পেরেছি, তাই বাতি জ্বলবে, অর্থাৎ এখানে মূর্ধন্য ন হবে আর পায়ে ধরতে হবে। এরপরে যে শব্দটি দেখতে পাচ্ছি সায়াহ্ন। সায়াহ্ন শব্দে আমরা অন্তস্থ অ দেখতে পাচ্ছি, কিন্তু অন্তস্থ অ বিদ্যুৎ নয়, আর যেহেতু বিদ্যুৎ না, আর বিদ্যুৎ না থাকলে তো বাতি জ্বলে না, অর্থাৎ সেখানে মূর্ধন্য ন হবে না, তাই এখানে দন্ত ন হবে এবং কানে ধরা হবে। চলো আমরা আরো কয়েকটি শব্দ দেখি। শুরুতে আছে রামায়ণ। রামায়ণে একটি ন ব্যবহার করব, কিন্তু কোন ন, দন্ত ন নাকি মূর্ধন্য ন? আমরা
দেখতে পাচ্ছি এই শব্দটিতে শুরুতে একটি বিদ্যুৎ আছে, র আছে। ঠিক এরপরে আকার, আকারটা একটি তার, তারপরে ম আছে, মটা আমাদের পবর্গীয় ধ্বনি, তারপরে আছে অন্তস্থ অ, অন্তস্থ অটাও কিন্তু আমরা তারের বক্সের মধ্যে দেখেছি। তাই আমরা বিদ্যুৎ পেলাম, তার দিয়েও জোড়াতে পেরেছি, তাই আমাদের বাতি জ্বলবে, অর্থাৎ আমরা রামায়ণ শব্দে মূর্ধন্য ন ব্যবহার করব। এরপরে যে শব্দটি, এটি হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণের শুরুতেই বয়ের সঙ্গে রফলা আছে, অর্থাৎ বিদ্যুৎ আছে। এরপরে আকার আছে, আকারও একটি তার। এরপরে একটি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, এটি হ এবং ম। তাই দুটি কিন্তু আমাদের তারের বক্সের মধ্যে আছে, অর্থাৎ আমরা এই ব্রাহ্মণ শব্দে বিদ্যুৎও পেয়েছি, তার দিয়েও জোড়াতে পেরেছি, তাই এখানে আমাদের মূর্ধন্য ন হবে। এরপরে আছে একটি শব্দ দর্শান। দর্শনও বলতে পারি, দর্শানও বলতে পারি, দুটি শব্দের ক্ষেত্রে একই কথা। এখানে একটি বিদ্যুৎ দেখতে পাচ্ছি, রেপ দেখতে পাচ্ছি, কিন্তু রেপটি বসেছে কার উপর? রেপটি বসেছে তালব্য স এর উপরে, অর্থাৎ ঠিক রেপের পরে আছে তালব্য স। আমরা যেখানে বিদ্যুৎ পাবো তার আগে কি আছে সেটি আমাদের লক্ষ্য করার বিষয় না। আমাদের লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা বিদ্যুৎ যেখানে পেয়েছি আর আমাদের বাতি যেখানে জ্বলবে এইটুকুকে আমরা তার দিয়ে জোড়াতে পারছি কিনা। তাহলে দর্শন শব্দে আমরা দেখতে পাচ্ছি রেপ আছে, রেপের ঠিক পরে আছে তালব্য স। আমরা তার হিসেবে যে বর্ণগুলোকে আমরা নির্দিষ্ট করেছি তার মধ্যে কিন্তু তালব্য স নেই। এরপর একটি আকার আছে, আকার তার, কিন্তু এর মধ্যেই আমরা একটা বিদ্যুৎ অপরিবাহী বর্ণ দেখতে পাচ্ছি, তাই এটি আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাই মূর্ধন্য ন হবে না, আমাদের দর্শন শব্দটিতে দন্ত ন হবে। ঠিক তেমনি দর্শন শব্দটিতেও কিন্তু দন্ত ন হবে। আমরা এই শব্দগুলো শুদ্ধ রূপ দেখতে পাচ্ছি, রামায়ণে মূর্ধন্য ন, ব্রাহ্মণে মূর্ধন্য ন এবং দর্শনে দন্ত ন, বিদ্যুৎ থাকা সত্ত্বেও দন্ত ন। তাহলে একটি বিষয় আমরা এখান থেকে দেখতে পেলাম যে বিদ্যুৎ থাকলেই কিন্তু বাতি জ্বলবে না, তারও থাকতে হবে যদি আমাদের বাতির অবস্থানটি দূরে হয়। এখানে আমরা দর্শন শব্দে দেখলাম যে বিদ্যুৎ আছে, তারও একটা আছে, কিন্তু অন্য একটা বর্ণের মধ্যে এসে গেছে যেটি বিদ্যুৎ পরিবাহী না। আমরা তার হিসেবে যে বর্ণগুলো নির্দিষ্ট করেছি তার মধ্যে নেই, তাই বিদ্যুৎ এবং তার থাকা সত্ত্বেও তারটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে মূর্ধন্য না হয়ে দন্ত না হচ্ছে। আমরা এখন চলে যাব 2 নাম্বার সিস্টেমে। আমরা বলেছি যে 3টি জায়গাতে মূর্ধন্য ন হবে। একটি আমাদের প্রথমে দেখেছি যে তার বিদ্যুতের নিয়ম অনুযায়ী, অর্থাৎ রি, রিকার, র, রেপ, রফলা মূর্ধন্য স এবং কয় মূর্ধন্য স। এরপরে সরাসরি ন আসলে মূর্ধন্য ন হবে, কিন্তু এগুলোর পরে যদি আমাদের ক বর্গীয় বর্ণ, অবর্গীয় বর্ণ, অন্তস্থ জ, অন্তস্থ অ, হ, অনুস্বার কিংবা স্বরধ্বনি থাকে তাহলে তারপরেও মূর্ধন্য ন হবে। 2 নম্বর নিয়মটি খুবই ছোট্ট নিয়ম, সেটি হলো ট বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত অবস্থায় মূর্ধন্য ন হয়। আমরা দেখতে পাচ্ছি ঘন্টা শব্দটিতে ট এর সঙ্গে যে নটি আছে সেটি মূর্ধন্য ন হয়েছে, কণ্ঠ, ঠ, ট বর্গীয় বর্ণ মূর্ধন্য ন হয়েছে, লুণ্ঠন, কাণ্ড একই কথা। তাই আমরা মনে রাখবো 2 নম্বর নিয়মটি ট বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত অবস্থায় মূর্ধন্য ন হয়। আমরা বলেছিলাম 3টি জায়গায় মূর্ধন্য ন হবে, আমরা 2টি জায়গা দেখলাম। তার বিদ্যুতের নিয়ম অনুযায়ী মূর্ধন্য ন হবে, ট বর্গীয় বর্ণে মূর্ধন্য ন হবে। আমরা সর্বশেষ যে নিয়মটি দেখতে পাচ্ছি যে কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয় বা নিত্য মূর্ধন্য ন হয়। আমরা এখানে একটি ছড়া দেখতে পাচ্ছি, এই ছড়াটিকে আমরা খুবই যত্ন করে মুখস্থ করব এবং এখানে যে শব্দগুলো আছে কোনোটি কিন্তু বিদ্যুৎ নেই, তা সত্ত্বেও আমাদের বাতি জ্বলবে বা মূর্ধন্য ন হবে। এটি হলো স্বভাবত মূর্ধন্য ন বা নিত্য মূর্ধন্য ন। আমরা একটু শব্দগুলো একটু পড়ি। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেণু বীণা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানুগুণ পুণ্য বেণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, গৌণ কোণ ভান পন শান,
চিক্কন নিক্কন তুনো কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। এটিকে আমরা খুব যত্ন করে পড়ব। আমাদের সর্বদা চেষ্টা থাকবে এটিকে মুখস্থ করে লেখার। আমরা যদি মুখস্থ করতে নাও পারি তাহলে অন্তত এগুলোকে অনেক কয়বার পড়ব, যাতে আমাদের শব্দগুলো আত্মস্থ থাকে, যাতে আমরা দেখলে বুঝতে পারি যে এই শব্দটি এই ছড়াটির মধ্যে আছে। এবং এই শব্দগুলো কিন্তু পরীক্ষাতে প্রায়ই এসে থাকে, যে কোনটি স্বভাবত মূর্ধন্য হয়েছে বা নিত্য মূর্ধন্য হয়েছে। তাহলে আমরা তিনটা জায়গা লক্ষ্য করলাম। তার বিদ্যুতের নিয়ম অনুযায়ী মূর্ধন্য হয়েছে, ট বর্গীয় বর্ণে মূর্ধন্য হয়, ট বর্গীয় বর্ণে যুক্ত অবস্থায় মূর্ধন্য হয়, আর কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। এখন আমরা চলে যাব যেখানে মূর্ধন্য ব্যবহৃত হয় না। ব্যবহৃত হওয়ার কথা ছিল, আমি শুরুতেই বলেছিলাম আমরা 1 নম্বরে তার বিদ্যুতের সঙ্গে যে নিয়মটিকে পড়েছি, এই একটি নিয়মই নত্যবিধানের ক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু ব্যবহৃত হবে, তার প্রয়োগ আছে, আমরা লক্ষ্য করব। তো এখন আমরা দেখে নেব যে কোথায় মূর্ধন্য ব্যবহৃত হবে না। মূর্ধন্য ব্যবহৃত হবে না এমন 4টি জায়গা আছে, আমরা একটি একটি করে দেখে নেব। শুরুতেই মনে রাখবো, ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত অবস্থায় দন্ত ন হয়, মূর্ধন্য ন ব্যবহৃত হবে না। যেমন গ্রহন্ত। গ্রহন্ত শব্দের শুরুতে আমরা গয়ের সঙ্গে একটি রফলা দেখতে পাচ্ছি, একটি বিদ্যুৎ, এরপরে সরাসরি যে নটি সেটি মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু এই নটি যুক্ত হয়ে আছে থয়ের সঙ্গে, আর থ হলো ত বর্গীয় বর্ণ, আর ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত অবস্থায় মূর্ধন্য না হয়ে দন্ত না হবে। এরপরে যে শব্দটি সেটি হলো ক্রন্দন। এখানেও একটি বিদ্যুৎ দেখতে পাচ্ছি, কয় রফলা আছে, অর্থাৎ বিদ্যুৎ আছে, এর ঠিক পরেই ন, সেই নটি মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু এই নটি যুক্ত হয়ে আছে দয়ের সঙ্গে, আর দটিও ত বর্গীয় ধ্বনি, কাজেই আমাদের দন্ত ন হবে, মূর্ধন্য ন হবে না। এই ছিল প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে, অতৎসম বা বিদেশি শব্দে আমাদের নত্যবিধানের নিয়ম প্রযোজ্য হবে না, অর্থাৎ নিয়ম অনুযায়ী, তার বিদ্যুতের নিয়ম অনুযায়ী মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু সেখানে মূর্ধন্য না হয়ে দন্ত না হবে। আমরা শুরুতেই বলেছিলাম নত্যবিধানের নিয়ম শুধু সংস্কৃত বা তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো অতৎসম শব্দে বা বিদেশি শব্দে বিশেষ করে মূর্ধন্য হবে না। যেমন শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি শব্দ কুরআন। কুরআনে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ আছে, র আছে, এর ঠিক পরে আকার আছে, অর্থাৎ তার আছে। তাহলে এরপরে নটি মূর্ধন্য না হওয়ার কথা, কিন্তু কুরআন একটি বিদেশি শব্দ, কুরআন আরবি শব্দ, তাই অতৎসম শব্দ হওয়ার কারণে আমাদের এখানে মূর্ধন্য ব্যবহৃত হবে না। এরপরে যে শব্দটি কর্নেল, একই ব্যাপার, বিদ্যুৎ আছে, তারপরে মূর্ধন্য না হবে, কিন্তু যেহেতু শব্দটি তৎসম নয়, তাই কর্নেল বানানে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। এরপরে আছে মডার্ন, হর্ন, গভর্নর, এগুলোতে কিন্তু আমাদের কোনোটাই মূর্ধন্য ন হবে না, কারণ শব্দগুলো তৎসম না। এ কারণে সর্বশেষে একটি শব্দ দেখতে পাচ্ছি, রোমান্টিক। আমরা রোমান্টিক শব্দে টয়ের সঙ্গে ন দেখতে পাচ্ছি। আমরা একটু আগে শিখেছি যে টয়ের সঙ্গে যুক্ত অবস্থায় নটি মূর্ধন্য ন হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি দন্ত ন ব্যবহৃত হয়েছে, কারণ এটি সংস্কৃত শব্দ না বা তৎসম শব্দ না, এ কারণেই। তার মানে আমাদের মূর্ধন্য ন ব্যবহৃত হতে গেলে তাকে অবশ্যই তৎসম বা সংস্কৃত শব্দ হতে হবে। এরপরে চলে যাব 3 নম্বর নিয়মে, যেখানে মূর্ধন্য ন ব্যবহৃত হবে না। 3 নম্বর নিয়মটি হলো, সন্ধিবদ্ধ ও সমাসবদ্ধ শব্দে নত্যবিধানের নিয়ম খাটে না বা নত্যবিধানের নিয়ম প্রযোজ্য না, অর্থাৎ শব্দটি সন্ধিবদ্ধ বা সমাসবদ্ধ হলে সেখানে নত্যবিধানের নিয়ম প্রযোজ্য হবে না, অর্থাৎ মূর্ধন্য ন হবে না। আমরা প্রথমে একটি শব্দ লক্ষ্য করি, ত্রিনয়ন। এই ত্রিনয়নে আমরা লক্ষ্য করি বিদ্যুৎ আছে, কিন্তু
দয়ের সঙ্গে র ফলা আছে, এর ঠিক পরে ইকার আছে একটি স্বরধ্বনি, তার মানে কি বিদ্যুৎও পেলাম, তারও পেলাম। তারপরে নটি অবশ্যই মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু এই শব্দটি সমাসবদ্ধ, এ কারণেই কিন্তু আমাদের নত্যবিধানের নিয়ম প্রযোজ্য না। এরপরে আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি, একটি আছে সর্বনাম, তারপরে আছে দুর্নীতি। এখানে আমরা লক্ষ্য করব দুটো শব্দতেই কিন্তু বিদ্যুৎ আছে, রেপ আছে, এবং সর্বনাম শব্দে রেফের ঠিক পরে ব আছে, তার মানে তার, এরপরে আমাদের মূর্ধন্য ন হওয়ার কথা কিন্তু হবে না। ঠিক তারপরে দুর্নীতি, এখানে রেপ আছে, রেপটা নয়ের উপরে আছে, অর্থাৎ ঠিক রেপের পরে মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু সন্ধিবদ্ধ শব্দ হওয়ার কারণে এখানে কিন্তু আমাদের মূর্ধন্য ন হবে না, অর্থাৎ নত্যবিধানের নিয়ম প্রযোজ্য হবে না। কিন্তু কথা হলো যে কোনটি আমাদের সমাসবদ্ধ না সন্ধিবদ্ধ, সেটি আমরা কিভাবে চিনব? আমাদের তো অনেক শব্দ সমাসবদ্ধ সন্ধিবদ্ধ আছে যেখানে নয়ের ব্যবহার আছে। এটি আসলে চিনে নেওয়া খুব কঠিন কাজ, তবে আমরা সাধারণত যেসব শব্দ ব্যবহার করি বা পরীক্ষাতে যেসব শব্দ এসে থাকে, সেই শব্দগুলোর একটি চার্ট আমি এখানে দিয়েছি, আমরা এই চার্টটি মনে রাখবো। আমরা একটি গল্পের মধ্য দিয়ে এটিকে মনে রাখতে পারি। আমরা এখানে একটি দেখতে পাচ্ছি গল্প আছে। শ্রীমান নামের এক রূপবান ও জ্যোতিষ্মান অগ্রনায়ক ছিল। সে ছিল অত্যন্ত দুর্নিবার। সে নির্নিমেষ হরিনাম করত, পরনিন্দা, নির্গমন, বহির্গমন পছন্দ করত না। কিন্তু তার বাসার পার্শ্ববর্তী ছাত্রী নিবাসে বসবাসকারী এক ত্রিনয়নী তাকে অহর্নিশ দুর্নীতি দুর্নাম দিয়ে তার সর্বনাম প্রনষ্ট করার চেষ্টা করত। অবশেষে এক বর্ষিয়ান অগ্রনায়ক তার সুনাম রক্ষা করে। এই গল্পের মধ্যে আমাদের নীলকালিতে মার্ক করা যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমাদের সমাসবদ্ধ, কোনোটা সন্ধিবদ্ধ, আর সমাসবদ্ধ এবং সন্ধিবদ্ধ হওয়ার কারণে এই শব্দগুলোতে নত্যবিধানের নিয়ম প্রযোজ্য হবে না, অর্থাৎ নিয়ম অনুসারে এর প্রত্যেকটিতে কিন্তু মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু কোনোটি মূর্ধন্য ন হবে না, দন্ত ন হবে। বিষয়টিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব। এরপরে আমাদের সর্বশেষ নিয়ম, খুবই ছোট্ট একটি নিয়ম, সেটি হচ্ছে কোনো ক্রিয়াপদে মূর্ধন্য ন ব্যবহৃত হবে না, না হয়ে সেখানে দন্ত ন ব্যবহৃত হবে। আমরা দেখতে পাচ্ছি করেন শব্দে আমাদের বিদ্যুৎ তার দুটোই আছে, কিন্তু ক্রিয়াপদ হওয়ার কারণে মূর্ধন্য ন হবে না, দন্ত ন হবে। এরপরে ধরেন, বরেন, সব শব্দগুলোর ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। তাহলে আমরা দেখলাম তিনটা জায়গায় মূর্ধন্য ন হবে, আগেই বলেছি, সেটি হলো তার এবং বিদ্যুৎ অনুযায়ী মূর্ধন্য ন হবে, তারপরে ট বর্গীয় বর্ণে মূর্ধন্য ন হবে, আর কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হবে। হবে না বলেছি চারটি জায়গায়। প্রথমে হলো ত বর্গীয় বর্ণে হবে না, তারপর বিদেশি শব্দ হলে হবে না, সমাসবদ্ধ ও সন্ধিবদ্ধ শব্দ হলে হবে না, আর ক্রিয়াপদে মূর্ধন্য ন হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের নত্যবিধান সত্যবিধানের প্রথম পর্বের ক্লাসটি। তোমাদের সকলকে নত্যবিধান সত্যবিধানের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। গোপাল স্যারের পাঠশালা এই আয়োজন যদি তোমাদের ভালো লাগে, তাহলে এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।